আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব গাজার উত্তরাঞ্চলে অস্থায়ী কবরস্থানে বিমান হামলা ইসরায়েলের। জানিয়ে দেব মার্কিন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেনি গান্তজ, ক্ষুব্ধ নেতানিয়াহু। এছাড়া রয়েছে লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনের হুথিদের লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজার উত্তরাঞ্চলে অস্থায়ী কবরস্থানে বিমান হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি অস্থায়ী কবরস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দারা এই কবরস্থানটি তৈরি করেছিলেন। হামলার পর ইসরায়েলি হামলায় নিহত অনেকের মরদেহ কবর থেকে বেরিয়ে আসে। সোমবার 4 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে বাসিন্দাদের নির্মিত একটি অস্থায়ী কবরস্থানে রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বরোচিত এই হামলার ফলে সম্প্রতি ইসরায়েলের বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মৃতদের কবর থেকে বেরিয়ে পড়ে। উত্তর গাজা উপত্যকা সিভিল ডিফেন্স পরিচালক আহমেদ আল কাহলত আনাদলুকে বলেছেন, ইসরায়েল সেনাবাহিনীর একটি গণকবরে বোমা বর্ষণ করেছে, যেখানে কয়েকশো শহীদের লাশ দাফন করা হয়েছিল। ইসরায়েলি হামলায় এসব নিহতের মানুষের প্রতি সম্প্রতি সমাহিত করা হয়েছিল। তিনি আরও বলেন, বোমা হামলার ফলে কবরস্থান ধ্বংস হয়ে যায় এবং এতে করে মাটির নিচ থেকে অনেক মৃতদেহ প্রকাশ্যে চলে আসে। অবশ্য বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বাইরে চলে আসা মৃতদেহগুলোকে পুনরায় সমাধিস্থ করার জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলেও আল কাহালাত উল্লেখ করেছেন। আনাদলু বলেছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে সকল গভর্নরেটের বাসিন্দারা আবাসিক এলাকা, বাড়ির আঙিনা ও খেলার মাঠ সহ বিভিন্ন স্থানে অস্থায়ী যৌথ ও পৃথক কবরস্থানের পথ অবলম্বন করেছে। বেসামরিক লোকদের উপর ঘন ঘন হামলা ছাড়া, রাস্তা বন্ধ রাখা এবং ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো ধ্বংসের কারণে নিয়মিত কবরস্থানে প্রবেশ করা অসম্ভব বলে অস্থায়ী এসব কবরস্থানে লাশ দাফন করেছিল ফিলিস্তিনিরা। এছাড়া যুদ্ধের শুরু থেকেই সামরিক যানবাহন প্রবেশ করতে পারে না এমন এলাকায় কবর খনন এবং সেগুলোতে হামলা করেই চলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে গত জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে 16টি কবরস্থান ধ্বংস করে দিয়েছে। মূলত উপগ্রহ চিত্র এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজের বরাত দিয়ে এই সময় এই তথ্য সামনে আনে সংবাদ মাধ্যমটি। CNN আরও জানায়, গাজার স্থল অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে কবরস্থানগুলো ভেঙে দিয়েছে। এমনকি এতে করে কবর থেকে কিছু মৃতদেহ বের হয়ে গেছে। CNN-এর প্রতিবেদনের অনুযায়ী উদ্বৃত্ত আইন বিশেষজ্ঞরা সেই সময় জোর দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে কবরস্থানের মতো স্থানগুলোকে ধ্বংস করা এবং এগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল এসব ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত করবে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর শরণার্থীর ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 30,410 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে মার্কিন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেনি গান্তজ, ক্ষুব্ধ নেতানিয়াহু। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ যুক্তরাষ্ট্র সফরে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছে। গাজা যুদ্ধের 5ম মাসে তেল আবিবে এই বিভক্তি দেখা দিল। গান্তজ সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে তার সাক্ষাৎ হবে। বিষয়টি দেখা যাচ্ছে নেতানিয়াহুর উপর হোয়াইট হাউসের ক্রমবর্ধমান হতাশার চিহ্ন হিসেবে। গান্তজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তার দল ন্যাশনাল ইউনিটি পার্টি। মঙ্গলবার গান্তজ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেন। গাজার মানবিক সংকট কাটাতে আরও বেশি পরিমাণ ত্রাণ প্রবেশের অনুমতি দিতে তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। উপত্যকাটি যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একমত নয়। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, শুক্রবারের আগে নেতানিয়াহু এই সফর সম্পর্কে জানতেন না, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজনই। ওয়াশিংটনে ইসরায়েলি অনুমোদিত ভ্রমণের সুবিধা না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি এক কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ না করা শর্তে বার্তা অ্যাসোসিয়েট প্রেসকে বলেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধন শক্ত করতে গাজায় ইসরায়েলের যুদ্ধের সমর্থন জোরালো করতে এবং জিম্মি মুক্তির ক্ষেত্রে হামাসকে চাপ দেওয়ার লক্ষ্যেই এই সফর। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা উইলিয়াম মার্কস গান্তোজের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র বলেছে, তিনি নিজে থেকে এই সফরে যাচ্ছেন না কিংবা সম্পূর্ণরূপে এটি মার্কিন কর্মকর্তাদের আমন্ত্রণেও না। তিনি বলেন, স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রে থাকা কারোর সঙ্গে যোগাযোগ এবং ভিন্ন পথ তৈরি করতে চান। লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নিহত। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। প্রতিবেশী লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর হতাহতের এই ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে মঙ্গলবার 5 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় মার্গালিওটের কাছে একটি বাগানে আহত হলে একজন ভারতীয় নাগরিক নিহত এবং 2 জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হতাহত 3 জনই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা। ক্ষেপণাস্ত্রটি সোমবার স্থানীয় সময় বেলা 11টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত গ্যালিলি অঞ্চল মোসাব একটি বাগানে আঘাত হানে বলে উদ্ধারকারী পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম এর মুখপাত্র জ্যাকি হেলার পিটিআইকে জানিয়েছেন। হামলায় নিহত ওই ভারতীয়র নাম ম্যাক্সওয়েল। তিনি কেরালার কেল্লামের বাসিন্দা। তার মৃতদেহ জিভ হাসপাতালে শনাক্ত হয়েছে বলে দাবি করেছেন সরকারি বেশ কয়েকটি সূত্র। এছাড়া আহত 2 ভারতীয় নাম বুশ জোসেফ জর্জ এবং পল মেলভেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, মুখ ও শরীরে আঘাতের পর জর্জকে টিকভাতে বেলসিন সহ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তার অপারেশন করা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতে তার পরিবারের সঙ্গে তিনি কথা বলতে পারবেন। পল মেলভিন এই হামলার সামান্য আহত হয়েছেন এবং ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সাফেদের জিভ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কেরালার ইদ্দুকি জেলার বাসিন্দা। ম্যাগেন ডেভিড অ্যাডাম এর আগে বলেছিলেন, হামলায় একজন বিদেশি কর্মী নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। এদিকে ইয়েমেনের হুতিদের লক্ষ্যবস্তুতে আবারও বিমান হামলা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাজ্য। এদিন হামলায় হুতিদের 3টি লক্ষ্যবস্তুতে হামলা করে 2টি দেশ। হুতি গোষ্ঠী নিজেই এই হামলার খবর প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার 5 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি গোষ্ঠী সোমবার উত্তরাঞ্চলীয় প্রদেশের নতুন করে মার্কিন ব্রিটিশ বাহিনীর হামলার খবর দিয়েছে। হুতিদের পরিচালিত আল মাসিরাহ সহ টেলিভিশনে বলেছে, সাদাদার বাকিম জেলার ইয়ানসামান এলাকায় 3টি হামলা চালানো হয়েছে। তবে এই হামলার জেরে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। আনাদোলু বলেছে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি ইয়েমেনের বন্দর শহর ওডেনের প্রায় 91 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে একটি জাহাজে হামলার কথা জানানোর পরপরই এই হামলা চালানো হলো। যদিও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য যুক্তরাজ্য এর আগে বেশ কয়েক দফায় যৌথভাবে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের হুতি গোষ্ঠীর 18টি স্থাপনায় হামলা চালায়। ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে পরাশক্তি এবং এই 2 মিত্র দেশের চালানো সেই হামলা ছিল 4th দফা যৌথ অভিযান।